একটা বিশ্বাসভঙ্গের গল্পও আছে। কেন বিশ্বাসভঙ্গ বলছি? যে আজকে যে মোহাম্মদ ইউনূস যার নামে এই তদারকি সরকার চলছে, আমি দ্রুত খুব ছোট্ট ছোট্ট দুটো অংশ তার বক্তব্য আপনাদের সামনে দেখাবো। এক হচ্ছে নোবেল শান্তি পুরস্কার যেদিন তিনি পান 2006 সালের 10ই ডিসেম্বর, তিনি বলেছিলেন যে আমি মনে করি সেনাকে দিয়ে সন্ত্রাসবাদকে জয় করা সম্ভব নয়, সন্ত্রাসবাদকে সব থেকে কড়া ভাষায় জবাব দিতে হবে, বন্দুকের পেছনে টাকা খরচ করার থেকে ভালো কৌশল হলো গরিব মানুষের জীবনের মান উন্নয়ন করা। আর আজকে যে মানুষগুলো সম্পত্তি এবং প্রাণ চলে যাচ্ছে, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠছে, তাদের জীবনের মান উন্নয়ন তো দূরে থাক, তাদের জীবনটাই তো আর থাকছে না। কি করছেন মোহাম্মদ ইউনূস? আমি এইখানে একবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দিন কি বলেছিলেন ভদ্রলোক দেখাবো। Terrorism cannot be won by the military action. Terrorism must be condemned in the strongest possible language. Putting resources into improving the lives of the poor is a better strategy than spending it on guns. এইবার পাশাপাশি দেখাবো যেদিন এই তদারকি সরকারের দায়িত্ব নিতে প্যারিস থেকে ঢাকায় পা রাখলেন মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট, সেদিন বলেছিলেন যে আমরা আসার পর শুনলাম আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটেছে, অর্থাৎ প্যারিস থেকে ঢাকায় পা দিয়ে তিনি শুনলেন মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পত্তি নষ্ট করছে, অফিস আদালত আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাম করে তিনি বলেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ওপর আক্রমণ করছে, এইগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় নয়, আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। আমি বলছি এখন কি পরিস্থিতি আমরা সবাই জানি, কিন্তু সেদিন কি বলেছিলেন দেখুন। আইনশৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সুন্দর জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিকান সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো রক্ষা করা। দেখুন, ঢাকায় পা দিয়ে নিজের মুখে স্বীকার করছেন, অথচ ভারত যখন তথ্য দিচ্ছে ভারতের তথ্যকে ভিত্তিহীন বলা হচ্ছে যে এতে পড়শি দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হবে। এখন একে দ্বিচারিতা বলবেন নাকি পরিবর্তিত পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসও পাল্টে গেছেন, সে বিচারের দায় আপনাদের। আমরা শুধু পাশাপাশি দেখিয়ে দিলাম। ঠিক এইখানে আমি পরবর্তী ঠিক এই বিবৃতির লড়াই এবং আজকে রাজ্যসভায় যা হলো, এছাড়া ব্রিটিশ পার্লামেন্টে এই পরিস্থিতির তীব্র নিন্দা করা হয়েছে, দেখাবো। 1974 সালে বাংলাদেশের প্রথম জনগণনার সময় হিন্দু নাগরিকের হার ছিল প্রায় 14%। 2022 সালের শেষ জনগণনায় তা কমতে কমতে এসে ঠেকেছে প্রায় 8%। সেই 8% সংখ্যালঘুদের ওপরও বাংলাদেশের ইউনূস সরকারের আমলে অকথ্য অত্যাচার বলে ভয়ঙ্কর অভিযোগ, যার জেরে প্রতিবেশী দেশে হিন্দুরা এখন বিপন্ন। প্রতিবাদে কলকাতায় গর্জে উঠেছে সনাতনী সমাজ। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের হাইকোর্ট ইউনূস সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছে, ঘুরে ফিরে একটাই কথা, দেশের মানুষের জীবন ও সম্পত্তির কোনো ক্ষতি যেন না হয়, এটা সবারই চিন্তা। কর্তৃপক্ষকে বলবেন তাদের তৎপরতা যেন জারি থাকে। কিন্তু বাংলাদেশের হাইকোর্টের এই নির্দেশের পরও সে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে একটু আশ্বস্ত হওয়া যাচ্ছে না। কারণ আদালত যে ইউনূস সরকারকে আইন শৃঙ্খলা দেখতে বলছে, সেই সরকারের প্রচ্ছন্ন মদতেই তো হিন্দুদের ওপর বর্বর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। নাগরিকদের প্রাণ ও সম্পত্তি রক্ষার দায়িত্ব যে ইউনূস প্রশাসনের, তাদের পুলিশই তো হিন্দুদের ওপর অত্যাচার আটকাতে নিষ্ক্রিয়। উল্টে মার খাওয়ার পর সেই হিন্দুদেরই টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে পোড়া হচ্ছে। যেখানে বাংলাদেশের এই মুহূর্তে ম্যাক্সিমাম মন্দির ভেঙে ফেলছে, ধরে ধরে হিন্দু মা বোনদের নির্যাতন করছে, ধরে ধরে সংখ্যালঘুদের বাড়ি ঘর পুরাচ্ছে। মাঠে নামছি, আপনি পূরণ করবেন এবং এই 8 দফা দাবি নিয়ে এই দেশে থাকবো। কিসের ভারত, কিসের কি, কোন দেশে যাবো না। মরলে এই দেশে মরবো, বাঁচলে এই দেশে বাঁচবো, এই দেশেই থাকবো। আমি কোনো দেশ থেকে আসিনি। বাংলাদেশের যে পুলিশ 3 মাস ধরে হিন্দুদের বাঁচাতে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ, তারা এখন আইন শৃঙ্খলা রক্ষা করবে, এই ভরসা কোথা থেকে আসবে? বাংলাদেশে আমরা এখন কি দেখতে পাচ্ছি? নির্বোধ হিংসা, উগ্র মৌলবাদ আর অত্যন্ত আতঙ্কিত মাইনরিটিস। তো এর পেছনে ব্যর্থ যাকে বলছি, সেই ব্যর্থ কে হচ্ছে? বাংলাদেশের এক আনইলেক্টেড
লিডার। তো এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন আরো বেশি করে এই মৌলবাদীদেরকে সাপোর্ট করছে। তারা মাইনরিটি প্রোটেকশনে বা মাইনরিটি প্রোটেকশনে না গিয়ে তারা মাইনরিটিসকে আরো বেশি আশঙ্কিত বা আতঙ্কিত করে তুলছে। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে গেলে আগে তো এটা মানতে হবে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। মোহাম্মদ ইউনূসের সরকার তো সেটাই মানছে না। হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রেক্ষিতে সোমবার ভারতের বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি দিয়ে বলে, বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। তখন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে পাল্টা দাবি করা হয়, আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্যেক বাংলাদেশি নাগরিকের তার নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অব্দি দাবি করেছেন, যা কিছু প্রচার করা হয়েছে তা অতিরঞ্জিত। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আদৌ কি ইউনূস সরকার হিন্দুদের রক্ষা করবেন? যে রাষ্ট্রের ভিত্তি মৌলবাদ এবং এখন এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের, সেই সময় মৌলবাদ যে মাথাচাড়া দিয়ে উঠবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী ভবিষ্যতে এই সরকারকে টিকে থাকতে হলে এই মৌলবাদের হাত তাদেরকে ধরতেই হবে। অতএব সেক্ষেত্রে তারা চট করে সংখ্যালঘুদের পাশে এসে দাঁড়াবে এবং তাদের সুরক্ষা দেবে, এই কথাটা ভাবা খানিকটা বাতুলতা হয়ে যাচ্ছে বলেই আমার মনে হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রথম মুখ খুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান এবং হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন শেখ হাসিনা জমানার বিদেশমন্ত্রী হাসান মাহমুদও। পিটিআইকে তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ভারত বিরোধী মনোভাব এবং বাংলাদেশে কট্টরপন্থী শক্তির উত্থানের মধ্যে সম্পর্ক রয়েছে। যারা এই তত্ত্বাবধায়ক সরকারের অংশ, এতে নেতৃত্ব দিচ্ছেন, একে সমর্থন করছেন, তাদের অতীত দেখলেই আপনারা সত্যিটা বুঝতে পারবেন। এগুলো সব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই নিয়ে বিস্তৃত রিপোর্টও ব্রিটেনের বিদেশমন্ত্রীকে পাঠিয়েছে তারা, যেখানে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশা বয়ে এনেছিল, তবে এই জমানায় বাংলাদেশে 2000-এর বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান সরকারের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, না হলে তা ইউনূসের সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো হবে না। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো। ইমন, এক হচ্ছে বারবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কথা উঠছে, খুব সাধারণ দাবি, দোষীদের শাস্তি, সংখ্যালঘুদের সুরক্ষা, আইন প্রণয়ন, হিন্দুদের যে সম্পত্তি ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ, ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার, খুব সাধারণ দাবি। রংপুরে 22শে নভেম্বরের মিটিংয়ে 4 লক্ষ লোক হলো। কোথাও কি এই পুরো ব্যাপারটা মৌলবাদীদের দৃষ্টিশূল হয়ে গেল? সেই জন্য এই কাউন্টার অ্যাটাকে আরও আক্রমণের, গ্রেফতার শুধু নয়, আরও আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেওয়া হলো। এটা একটা অ্যাক্ট অফ টেরারের জায়গায় যাচ্ছে বাংলাদেশে যা ঘটছে। আমার একটা জিনিস মনে হচ্ছে, যেটা বোধহয় আমরা বারবার ভুলে যাচ্ছি, বাংলাদেশের এই ইন্টারিম সরকার, বাংলাদেশের সরকারি যে নথি অর্থাৎ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সেই অনুযায়ী থাকতে পারে না। এটা ইলিগাল, ইন্টারন্যাশনাল ইলিগাল। কেননা 2011 সালে দ্য কনসেপ্ট অফ মানে এই ধরনের যে অন্তর্বর্তী সরকার, সেটা উঠে যায়। কনস্টিটিউশনের 56(3) এবং 57(2) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী, যেখানে তার এক্সিকিউটিভের যে পাওয়ার্স অ্যান্ড ফাংশন বর্ণনা করা আছে এবং ট্রান্সফার অফ পাওয়ারের কথা বলা আছে, সেখানে কোথাও ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা নেই। 1 2 নম্বর হচ্ছে, যতক্ষণ প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পেশ করবেন। আমি এইটাই আসতে চাইছিলাম যে বৈধতা নেই যারা বলছে, সব থেকে বড় যুক্তি দিচ্ছেন যে রাষ্ট্রপতি নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই। ঠিক 57(2) এবং 56(3) ধারা অনুযায়ী এখনো হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এখানে ইউনূসের কিচ্ছু করার নেই। এবং যদি তিনি মনে করেন, কেননা ইতিহাস এবং ঐতিহাসিকগতভাবে যেভাবে হত্যালীলা বাংলাদেশে চলছে সেটা ভয়ঙ্কর। এক্ষুনি প্রাথমিকভাবে ভারতবর্ষ কি করেছে অনেকে প্রশ্ন করছেন বিভিন্নভাবে। ইন্টারন্যাশনাল লটাকে যদি আমি দেখি, প্রাথমিক হেড অফ দ্য স্টেট অফ বাংলাদেশ তাকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইলের জায়গা, ঠিক যেভাবে তিব্বতী দালাই লামাকে এক্সাইল দিয়েছিল ভারতবর্ষ। এটা হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল যদি হয় এবং আগামী দিনে যদি বলা হয় বাংলাদেশের সরকার ভারতবর্ষ থেকে চলছে, কিচ্ছু বলার থাকবে না ইউনূসের ইন্টারিম সরকারের। দ্বিতীয়ত হচ্ছে এই হাসিনার পরবর্তী সময় বারবার কিন্তু ভারতবর্ষ ওয়ার্নিং দিচ্ছে। কেন এখনো অনেকে প্রশ্ন করছেন মিলিটারি ইন্টারভেনশন হচ্ছে না, তার কারণ হচ্ছে বাংলাদেশের এক্সিস্টিং প্রধানমন্ত্রী এখন ভারতবর্ষে আছেন। যে যাই বলুক আইন অনুযায়ী ভারতবর্ষ এ কাজ করতে পারে না। যখন তার এক্সিস্টিং প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি, ভারতবর্ষে আশ্রয় আছেন, গভর্নমেন্ট ইন এক্সাইল, ভারতবর্ষ তার জনগণের ওপর অত্যাচার করতে পারে না, যেটা ইউনূস সরকার করেছে। তৃতীয়ত ইউনূস সরকার যেটা করছেন এটা এক্ষুনি ভারত সরকার আগামী দিনে প্রাথমিকভাবে ভারত সরকার যেটা করেছে যে ওয়ার্নিং দিয়েছে, এরপর ব্লকেডে যাওয়ার আগে এটা কিন্তু রেফার্ড ব্যাক হবে ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে। ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন একত্রিতভাবে কালেকটিভ সিকিউরিটির আন্ডারে ইন্টারভেনশন করবে, ভারত একা করবে না। এই বোকার মতন যদি আমরা কথা বলি ভারতের মিলিটারি ঢুকে যাবে, কি করে ঢুকবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ভারতবর্ষে আছে, সে আশ্রয় চেয়েছে গভর্নমেন্ট ইন এক্সাইল। এটা কেন বলা হচ্ছে না যে ভারতবর্ষ ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা জেনোসাইডাল, যেটা স্যারও বলেছেন জেনোসাইডাল অ্যাক্ট অনুযায়ী এটা জেনোসাইড চলছে বাংলাদেশে। ইন্টারন্যাশনাল মোটিভেশনে আগামী দিনে কিছুদিনের মধ্যে হয়তো একটু অপেক্ষা করতে হবে, পিস কিপিং মিশন বাংলাদেশে পাঠাতে বাধ্য থাকবে ইউনাইটেড নেশনস। ইমন, আমি একটা শব্দ তোমার তুলবো, সেটা হচ্ছে যে কিছুদিনের মধ্যে অপেক্ষা। এই অপেক্ষা কি ওইখানকার সংখ্যালঘু হিন্দুরা বা যারা আক্রান্ত হচ্ছেন বৌদ্ধরা, যা কোনো মানুষ অপেক্ষা করতে থাকবে? তো মারাত্মক। আমি আপনাকে পরিষ্কার করে বলছি, এর আগে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের অত্যাচার হয়েছে, কিন্তু তারা কখনো শেষ পর্যন্ত রুখে দাঁড়ায়নি। আজকে এবার যে অত্যাচারটা আরও বাড়ালো মৌলবাদীরা, তার কারণ মৌলবাদীরা ভাবছে 5% হিন্দু, তাদের এত সাহস, তারা আমাদের মানে দেশে মানে মানে তারা ভারতের লোক, তারা মানে আমাদের এগেনস্টে কথা বলছে, আমাদের সামনে মিছিল করছে, প্রতিরোধ করে তুলছে। মানে এটা কিন্তু আপনি বলছি সংখ্যাগরিষ্ঠের মানে মৌলবাদীদের সংখ্যাগরিষ্ঠের যে তাণ্ডব, এই ভাবনাগত তাণ্ডব এবং শারীরিক তাণ্ডব এবং অত্যাচার সরকার। কিন্তু আমি দুটো জিনিস আপনাকে বলছি যে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে ভারত সরকার কিন্তু ইউনিট সরকারের সাথে সম্পর্ক রক্ষা করেছে, কারণ আমাদের হাই কমিশনার ওখানে আছে। ভারত সরকার ইউনিট সরকারকে অস্বীকারও করেনি, বরঞ্চ বলা যায় যে নর্মাল ডিপ্লোমেসি তাদের সরকারের সাথে আছে। ফলে এটা নিশ্চয়ই ও বলছে আইনের জায়গা থেকে, কিন্তু আমি বলছি যে ডিফ্যাক্টো আর ডি জুরো, এটা কিন্তু আমি আপনাকে বলছি ডি জুরো নয় মানে ইউনিসের সরকার আইনগত দিক থেকে, কিন্তু ডিফ্যাক্টো সরকার। যেমন দালাই লামা, আমাদের দালাই লামা এখানে আছে, চীনের সরকার হলো ডিফ্যাক্টো সরকার। কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার বলছি, আন্তর্জাতিক যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো বদল হতে বাধ্য। আজকে ব্রিটিশ পার্লামেন্ট প্রশ্ন তুলেছে, ভারতের পার্লামেন্ট প্রশ্ন তুলেছে, আগামী মানে ট্রাম্প 20 তারিখে জানুয়ারি 20 তারিখে শপথ নেবে। ট্রাম্প ইতিমধ্যেই আমি বলছি ইতিমধ্যেই হিন্দু নিধন নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে মেজর পলিটিক্যাল পাওয়ার ভারতবর্ষের সাথে থাকবেই এই প্রশ্নে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্টারন্যাশনাল ইকুয়েশন চেঞ্জের সাথে সাথে মানে আমার ধারণা যে মৌলবাদীদের এই অবস্থান হয়তো চোরাগুপ্তা চলতে থাকবে, কিন্তু এই যে এখন খুল্লা হিন্দু নিধনে নেমেছে, মানে মাইনরিটি নিধনে নেমেছে, মৌলবাদীদের উল্লাস আমি দেখতে পাচ্ছি। আমার ব্যক্তিগত ধারণা যে আন্তর্জাতিক চাপে হয় দুটো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এক, ইউনুসের বিরুদ্ধে রিভল্ট হবে, মানে ওর মানে যে প্রগতিশীল শক্তি তারাই ইউনুসের বিরুদ্ধে রিভল্ট করবে, করে সরকার চেঞ্জ করবে। অথবা বিএনপি, যে বিএনপি ইতিমধ্যেই বুঝতে পেরেছে ভুল করে ফেলেছে, ইউনুসকে সঙ্গে দিয়ে এই জামাত পুরোপুরি দখল করেছে, ফলে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তারা শেষ পর্যন্ত পলিটিক্যাল চেঞ্জটা আনে কিনা। এবং লাস্ট আমি বলছি ভারতের কাছে একটা অপশন থাকবে, এবং উইদিন মানে মিলিটারি কুর মধ্য দিয়ে, বাংলাদেশের ইতিহাসে বারবার মিলিটারি কু হয়েছে, নতুন নয়,
ফলে মিলিটারি কতদিন ওয়েট করবে এটাও আমার দেখা। আমি আসবো এই জল্পনায় আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান। কিন্তু এখানে আরেকটা ইউএন এর কথা আমরা বলছি, চীন বাংলাদেশের সমর্থনে দাঁড়িয়ে যাবে না তো? ট্রাম্প যদি সিকিউরিটি কাউন্সিলে দেখা যায় যে একদম পরিষ্কার তার ঘোষিত অবস্থান, এর আগেও বহুবার তিনি ঘোষিত অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন, সেখানে চীনকে বাংলাদেশ পাশে পেয়ে যাবে কি? আমরা জানি না, উত্তর খুঁজছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান আরেকবার। বাংলাদেশের কুষ্টিয়ার আখড়ায় বসে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষকে ভালোবাসার কথা বলতেন লালন ফকির। লালনের মাটি সেই বাংলাদেশে এখন শুধু হিংসা আর হিংসা, যার নিশানা স্রেফ ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত হিন্দুরা। পদ্মা পাড়ে হিন্দুদের ওপর হওয়া বর্বরতার প্রতিবাদে গর্জে উঠেছেন এরাজ্যের সনাতনীরা। বাংলাদেশের আঁচে ফুটছে এরাজ্যের রাজনীতিও। বুধবারই বিধানসভা চত্বরে এই নিয়ে মিছিল করে বিজেপি। বৃহস্পতিবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে মুখ খুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্য দেশে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় তা আমরা মেনে নিতে পারি না। গতকাল এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার কথা বলেছি। বাংলাদেশ একটা ভিন্ন দেশ, এটা ভারত সরকারের এখতিয়ারে পড়ে, আমাদের এখতিয়ারে নয়। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা একমত। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। এদিনই বিদেশ মন্ত্রকের তরফে রাজ্যসভায় লিখিতভাবে জানানো হয়েছে, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুদের মন্দির এবং বিগ্রহের ক্ষতির খবর পাওয়া গেছে। এবছর দুর্গাপুজোর সময় ঢাকা ও তাঁতিবাজারের পুজো মণ্ডপে হামলা এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। হিন্দু এবং তাদের ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সহ নাগরিকদের জীবন এবং স্বাধীনতা রক্ষার ভার সে দেশের সরকারের। বিধানসভার বাইরেও এদিন বাংলাদেশ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত নিশানা করেন মোদী সরকারকে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে। মৌলবাদী মুসলমানদের জন্য জায়গা আছে, যারা ওখানে দাঙ্গা করছে, এখানে দাঙ্গা করছে, লুট করছে, তাদের জন্য আছেন। আর হিন্দুরা, নিরীহ হিন্দুদের অত্যাচার হচ্ছে, তখন আপনি চুপ, দিল্লি দেখাচ্ছেন। সিপিএম বলছে, ধর্মের রাজনীতির পরিণাম কি হয় তা দেখিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ। বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার তিনি বিবৃতি দিতে পারেন। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এরপরেও আরেকটা অংশ থাকে। দেখুন, 1971 সালে তখন 1 কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচাতে আমাদের এখানে চলে এসেছিল। আজকে শরণার্থী নিয়ে অবস্থান একটু আগে এই অনুষ্ঠানেই দেখালাম, কিন্তু সেই চাপ নেওয়ার জন্য আমাদের অর্থনীতি কি প্রস্তুত? বাংলাদেশ, কোনো সন্দেহ নেই যে তাদের জাতীয়তাবাদী ভাবনা থেকে, বাঙালি জাতীয়তাবাদের থেকে সোজা ইউটার্ন নিয়ে একটা উগ্র, গোঁড়া, একেবারে কট্টরপন্থী অবস্থান নিচ্ছে। মৌলবাদের দিকে ক্রমশ কাছে, আরও কাছে চলে যাচ্ছে। কিন্তু তার প্রেক্ষিতে যে উদ্বাস্তু স্রোত, শরণার্থী স্রোত, সেইটার কি হবে? প্রত্যেকের কাছে যাব। সজল, আমি একটা কথা বলি দাদা, আমরা বিশেষ করে হিন্দু বাঙালিরা আমরা অনেকটা দেখবেন পাঁঠার দোকানে ওই পাঁঠাটা ঝোলানো থাকে যাকে কাটা হয়েছে, আর নিচে কিছু পাঁঠা তখনও মহা আনন্দে পাতা চিবিয়ে খাচ্ছে। আমরা সেই রকম না, আপনার সময় বলি নাই, আই রেসপেক্ট ইউ আ লট। আমার মুশকিল হচ্ছে যে আমরা এখানে মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন, অন্য ধর্মের কথা বললেন, হিন্দু শব্দটা একবার বলতে ওনার বাধা লাগলো, কিন্তু মুসলিম হলে উনি বলেন যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে আমার আপত্তি নেই। এখানে দাঁড়িয়ে নিজে ব্যানার্জি টাইটেল নিয়ে বাড়িতে কালী পুজো করে, কখনো কখনো হিজাবও করে, কিন্তু সেই মানুষটা যাকে এখনো একটা বিরাট অংশ তাকে ভোট দেয়, একবারও তার নাম নিতে পারলেন না। উল্টে সেন্ট্রাল গভর্নমেন্টের কি অ্যাটিটিউড দেশের মানুষের প্রতি সেটা ব্যাখ্যা করলেন, অত্যন্ত নিন্দা, লজ্জার। এই মোহাম্মদ সেলিম আর মমতা ব্যানার্জি দুজনের কথার মধ্যে আপনি কোনো ফারাক খুঁজে পাবেন না। একদম। আমি বলছি যে সুমনদা, যে সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ, সেটা যদি বাংলাদেশে যেরকম আমাদের ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ এবং তার যে রিঅ্যাকশন হয় দেখেছি, একটা দেশের সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ সবসময় ঠিক তার পাশের দেশে যে সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ এখনো অফিসিয়াল করেনি, একদম ইয়ে করে, একটা একটাকে সাহায্য করে। আমরা এর আগে দেখেছি, এখনো অবৈধ হতে পারলেন না।
যখন হিন্দু মহাসভা এবং মুসলিম সরকার করেছে 3টে প্রভিন্সে করেছে, তার মানে একটা সংখ্যাগরিষ্ঠের মূল্যবাদ একটা সংখ্যাগরিষ্ঠের মূল্যবাদকে সাহায্য করে। সুতরাং হিন্দুদের জন্য বিতর্কটা কিন্তু প্লিজ এইভাবে নয়। বিতর্কটা হলো যে যারা গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের ভেতরে বা বাইরে একদম তাদেরকে উৎসাহিত করা আমাদের শাসক দলের কাজ না, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই কাজ। যিনি আন্দোলনের প্রতি, যিনি আন্দোলনের থেকে জন্ম, যিনি আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তিনি ভোটের রাজনীতি থেকে তাকিয়ে সিলেক্টিভ আন্দোলন করছে। কেন এই আন্দোলন সিলেক্টিভ আন্দোলন করছে না? কেন তিনি সমস্ত রাজনৈতিক দলের বাইরে মুসলমান বাঙালি, হিন্দু মুসলমান আহত হচ্ছে মানবতা। আমরা প্রতিবার এই কথা বলি, কি বলি দেখাবো। আজ রাজস্থানে যে নারকীয়তা দেখা গেল তাতে নিশ্চিত করেই বলতে পারি কি পুড়ছে এবার দেখা যাচ্ছে। পুড়ছে মানবিকতা, পুড়ছে মনুষ্যত্ব, পুড়ছে শুভবুদ্ধি। লাভ জিহাদের নাম করে মালদার এক বাসিন্দাকে কুপিয়ে কুপিয়ে মেরে তারপর জ্বালিয়ে দেয়া হলো। এখন একটা ঘটনা নয়, বারবার পরপর ঘটনা আমাদের ব্যথিত করছে। হ্যাঁ করছে একাধিকবার, সেটা বরকতি যদি কোনো অন্যায় করে থাকেন এবং সেই অন্যায় তীব্র প্রতিবাদ হোক, এই মঞ্চ থেকেই হোক, কিন্তু সেটা আবার বলবো 15 বছরের হরিয়ানার ছেলেটাকে পিটিয়ে মারার জাস্টিফিকেশন নয়। আমি একটা খাপ পঞ্চায়েত কিংবা একটা অনার কিলিংয়ের ঘটনা হলে তার সম্প্রদায় দেখবো। আমি বলছি যে সম্প্রদায় হোক, হিন্দু হলেও হলো, মুসলিম হলেও হলো, দুটোই সমান নিন্দনীয়। মরছে তো মানুষ। এই অনুষ্ঠানের শুরুতে একটা দীর্ঘ তালিকা পড়েছিলাম যে ভারতবর্ষে সংখ্যালঘু যখন আক্রান্ত হয় আমরা একই রকমভাবে সরব হই। আজকে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, একই রকমভাবে সরব হব। তার কারণ আবার বলছি, মারা যাচ্ছে মানুষ। সজল 100 জনের খুনটাও খুন, একজন মানুষের খুনটাও খুন। আমি দুটোকে দাঁড়িয়ে পাল্লায় তুলবই না। আমি বলছি একটা মানুষের মৃত্যুও খুন, 30টা মানুষের মৃত্যু। আমি একটা কথা বলি যে বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ভারতে আসছে, ভারতে আসছে 74 একটু বলতে দিন। 1974 সালে আপনারা দেখালেন তখন হিন্দুর সংখ্যা ছিল 14%, এখন হিন্দুর সংখ্যা হয়েছে গিয়ে 8%। এখন জনসংখ্যা হচ্ছে 17 কোটি, তার যদি 14% ধরেন তাহলে হিন্দু সংখ্যা আমি হিসাব করছিলাম 2,38,00,000 হওয়া উচিত ছিল, এখন আছে 1,30,00,000। অর্থাৎ 1,10,00,000 হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে 74 সালে এসে হাজির হয়েছে। বাংলাদেশে হিন্দু নিধন হলে তার প্রতিক্রিয়া ভারতে করে, যে প্রশ্নটা আপনি করলেন। সুতরাং আমাদের ভারতের গর্জে ওঠার সময় এসছে। আমরা কোনোদিন কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলিনি যে পাকিস্তানে বা বাংলাদেশে যখন হিন্দুদের নিধন হচ্ছে তার চাপ, আর্থিক চাপ, যে প্রশ্নটা আপনি করলেন, তার চাপ আমাদের উপর পড়তেছে। আমরা কালকে ফিরিয়ে দিতে পারিনি। আমরা যখন সিএএ করেছি তার একটা ডেডলাইন করে দিয়েছি 2014 সালের 15 ডিসেম্বর মাস নাগাদ। তার ফলেই বাংলাদেশের হিন্দুরা বুঝতে পারছে ভারতে আসার হয়তো জায়গাটা কম, তারা বুঝতে পেরেছে বলেই তারা লড়াই করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা বিশ্বকে জানাতে হবে হিন্দু নিধনের সবচেয়ে বড় প্রতিক্রিয়া করছে ভারতে। আমি তিলোত্তমার কাছে যাবো। সজলের সঙ্গে তো আমি একমত যে সেই জন্যই তো পরপর 2 দিন আরও ভবিষ্যতে এবং আমি স্কেলের তুলনা করছি না, কিন্তু আবার বলছি একটা কোনো খুন, 30টা কোনো খুন, জেনোসাইড মারাত্মক। সেই জন্যই তো এত প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে। তিলোত্তমা একদম সেটাই। এবং আমার মনে হয় যে কোনো রকম কোথাও, অর্থাৎ এই মিডিয়াতে হোক বা কোনো বক্তৃতায় হোক, কোনো জায়গাতে হোক, এই মুহূর্তে যেহেতু এই ধর্মীয় ব্যাপারটা ভীষণ রকম সেন্সিটিভ, সেহেতু প্রত্যেকেরই উচিত অত্যন্ত সুচিন্তিতভাবে মতামত রাখা এবং বক্তব্য রাখা, যাতে এখানে কোনো রকম ভাবে আগুন জ্বালানো নয়। এবং আজকে যত রকম ক্যালকুলেশনই করা হোক না কেন, যে আন্তর্জাতিকভাবে কোন স্ট্র্যাটেজি বা কোন পরিস্থিতি হলে শেষ পর্যন্ত পিস কিপিং ফোর্স আসবে কিংবা আসবে না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেটা তুমি বারবার বলছো, যে আসলে মানুষ মারা যাচ্ছে। এই পিস কিপিং ফোর্স পর্যন্ত আসতে আসতে যে সময়টা পেরিয়ে যাবে, সেই সময় পর্যন্ত যে কত নিধন হবে, কত বলি হবে, আমরা তা কিছুই জানি না। সুতরাং আমরা শুধুমাত্র মানুষ হিসেবে
বাংলাদেশের এই মুহূর্তে যারা কর্ণধার হয়ে রয়েছেন তাদের কাছে মানবিক আবেদন রাখতে পারি যে আপনারা মানব নিধন বন্ধ করুন, আপনারা বন্ধ করুন। মানুষকে যে কোনো রকম ধর্ম সম্প্রদায় নির্বিশেষে আপনারা হত্যা করাটা বন্ধ করুন। একদম এই আবেদন আরতি দাবি একদম খুব পরিষ্কার। এবং আপনাদের বলছি যে শুধু আমরা এই স্টুডিওয়ে যারা আছি বা আপনারা যা দেখছেন তারা নয়, যারা বাংলাদেশের নাগরিক, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে আছেন, প্রত্যেকে শান্তি চাইছেন। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এইখানকার মানুষ প্রতি মুহূর্তে বিনিদ্র রাত জাগছে, প্রত্যেক রাত তাদের জাগিয়ে থাকতে হচ্ছে। প্রতিবেদন দেখাবো এবং তার পাশে এই সজলদের দল একেবারে পরিষ্কার, তারা কর্মসূচি নিয়েছে পেট্রাপোলে পণ্যবাহী ট্রাক আটকানোর। তা নিয়ে নিঃসন্দেহে বিতর্ক এদিক ওদিক হবেই, কিন্তু আজকে ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেল। একেবারে পাশাপাশি দুটোই দেখাবো, দেখুন। বাংলাদেশে হিন্দুদের ওপর কট্টরপন্থীদের হামলা, একের পর এক মন্দিরে ভাঙচুর, হিন্দু কলোনিতে অগ্নিসংযোগ, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এপারে ওপারে আছড়ে পড়ছে আন্দোলন। এই পরিস্থিতিতে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে ত্রিপুরার দুটি স্থল সীমান্তে রফতানি বন্ধ করে দিল সনাতনী হিন্দু সমাজ নামে একটি সংগঠন। বুধবার থেকে উত্তর ত্রিপুরার উনকাটি জেলার কৈলা শহরে মনু ল্যান্ড কাস্টমসে রফতানি বন্ধ করে দেওয়া হয়। গত 5 তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংঘটিত করছেন। বাংলাদেশের মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, মানুষের বাড়িঘর ভাঙছে। নরেন্দ্র মোদীর কাছে আমরা আহ্বান রাখবো যে বাংলাদেশের সাথে আমাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক, সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার জন্য। একই ছবি ধর্মনগরের রাগনি সীমান্তেও, সেখানেও বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু সমাজ। বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে, তাহলে ভারত থেকে আমরা কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না। শুধু এই বর্ডার নয়, ভারতবর্ষের লোকে যতটা বাংলাদেশের বর্ডার আছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে। আমরা ভারতব্যাপী ডাক দিয়েছি। মালদার মহদীপুর সীমান্তে এখনো খাদ্য সামগ্রী নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে ট্রাক, কিন্তু সেখানেও উঠেছে রপ্তানি বন্ধের দাবি। এই বর্তমান যে পরিস্থিতি, একটা টানাপোড়েন পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতি, দুই দেশই বিষয়টা নিয়ে সংকটজনক অবস্থায় অবস্থান করছে। এতে করে কিন্তু যে অবস্থা যাচ্ছে তাদের কিন্তু এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে এবং আমরাও চাই যে এই পরিস্থিতি যতক্ষণ সমস্যা স্বাভাবিক না হবে ততক্ষণ কিন্তু এক্সপোর্ট বন্ধ রাখাই উচিত। সোমবারের মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মুক্ত না হলে এ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে, বলে দিলাম। বিজেপি আজকে যেটা করেছে তাতে আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। তার সমস্যাটা কি হচ্ছে, এই রাজনৈতিক ফায়দা তুলতে নেবে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়ালুটেড করে দিচ্ছে। লাগাতার বঞ্চনায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর এবার লড়াই করে হলেও নিজের দেশেই থাকার অঙ্গীকার করেছেন বাংলাদেশি হিন্দুরা। কিসের ভারত, কিসের কি, কোন দেশে যাব না, মরলে এই দেশে মরবো, বাঁচলে এই দেশে বাঁচবো, এই দেশেই থাকবো। আমি কোন দেশ থেকে আসিনি, আমি এই দেশে জন্ম নিয়েছি। নিজের দেশ, নিজের ভূমি, নিজের জন্মভিটে কে আর ছাড়তে চায়? যাকে ছাড়তে হয়েছে তার দুঃখ সারা জীবন। বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হিন্দুরা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে কার্যত পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। চিন্ময় মহাপ্রভুকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে গণ অভ্যুত্থান বলা চলে, সমস্ত শ্রেণীর মানুষ একটা প্ল্যাটফর্মে এসছেন। এটার জন্য তিনি জেলে যেতে পারেন, এটার জন্য আমরা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সাধু সন্ন্যাসীর পক্ষ থেকে তাকে অশেষ শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। বিভিন্ন কাজে যে বাংলাদেশি নাগরিকরা ভারতে এসেছিলেন এখন ফেরার সময় তাঁরাও উদ্বেগে আতঙ্কে সেখানকার পরিস্থিতি নিয়ে। এখন পরিস্থিতি খুব খারাপ, বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমরা শুনছি।
খুবই প্রবলেম। আমরা চাই যত দ্রুত সম্ভব যেন এটা মিটে যায় আর কি। দেশের শান্তি তো অবশ্যই আমরা কামনা করি যে দেশে একটা শান্তি ফিরে আসুক। কারো কারো গলায় বাংলাদেশের ইউনূস সরকারের প্রতি ঝরে পড়েছে তীব্র ক্ষোভ। যিনি এখন প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি শান্তির জন্যই নোবেল পেয়েছেন, কিন্তু যে পরিস্থিতি চলছে এবারে কি বলবেন সেটা নিয়ে? তিনি শান্তি থেকে আসলে এখন অশান্তি বেশি সৃষ্টি করছে। সে যখন হিন্দুদের সম্বন্ধে কোনো কাহিনী শোনে বা ঘটনা শোনে তখন সেখানে চুপ, কিন্তু যখনই কোনো মুসলমানদের কাহিনী আসবে তখনই এই বিষয়টা নিয়ে সে একদম অবশ্যই আতঙ্ক কাজ করছে। আতঙ্ক ছাড়া তো বেঁচে থাকার উপায় নেই। বাংলাদেশে হিংসা রাজনীতি, কারণ দেশ নিয়ে তো কেউ ভালোবাসে না, সবাই তো চাই যে আমি ক্ষমতা কিভাবে ধরে রাখবো, ক্ষমতা কিভাবে থাকবো, দেশ নিয়ে কারো ভাবনা নেই। বাংলাদেশে হলেও এরা সকলেই এখন বিভিন্ন কাজে কলকাতায় রয়েছেন। কেউ পরিবারের জন্য উদ্বিগ্ন, তো কেউ তড়িঘড়ি এপার বাংলার কাজ সেরে ওপারে যেতে চাইছেন। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে সাথে বাড়িঘর, সনাতন ধর্মীদের বিভিন্ন বাড়িঘর এরা লুটপাট করছে এবং এদেরকে উচ্ছেদ করছে, বাড়িঘর জ্বালিয়েছে। তো আমরা সরকারের কাছে কোনো সুরক্ষা পাইনি। অন্যদিকে দার্জিলিং এর ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে তীর্থ করতে এসেছিলেন জিতেন্দ্রনাথ বর্মন। আক্রমণের ঘোর নিন্দা করার পাশাপাশি দেশের মাটি আঁকড়ে পড়ে থাকার প্রত্যয় তাঁর গলায়। ধর্ম তো আমাদের হৃদয়ের মধ্যে, ধর্ম পালন করব। আমরা ইসকন মন্দিরে যাব যতক্ষণ পর্যন্ত মন্দির আসে, আর যত ভেঙে দিলে সেখানে আমরা ঘরে বসে, ঘরের কোণে বসে আমরা অর্চনা করব, পূজা অর্চনা করব। এরপরে যদি তাদের আমাদেরকে গুলি করে মেরে দেয় তো তার কোনো বাধা নেই, মেরে দিতে পারে, জীবন দেবো, কিন্তু ধর্ম ত্যাগ করবো না। খুব চিন্তার ব্যাপার এটা, ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না। আমরা শান্তি চাচ্ছি, যেভাবে শান্তি হয় ওটা আমরা চাচ্ছি। সব মিলিয়ে শান্তির দাবি উঠলেও বাংলাদেশে অশান্তি চলছে। প্রসেনজিৎ সাহা, করুণাময় সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আসি রাজ্য রাজনীতিতে। তৃণমূলে ক্ষোভের সুর কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। আজ রীতিমতো অভিমান ঝরে পড়েছে মদন মিত্রের গলায়। তার আক্ষেপ, জেলে যাওয়ার পর অনেকে মন্ত্রী থেকেছেন কিন্তু তিনি নেই। ফুটবল প্রেমী মদন বলছেন এখনও পায়ে বল দিলে তিনি 2-4টে লাথি মারতেই পারেন, কিন্তু পায়ে বল না পাওয়ার দুঃখ তার মনে যে এখনও বিধে আছে সেটা আজ ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন বর্ষিয়ান বিধায়ক। দেখুন, তৃণমূলে যখন একাধিক কমিটি এবং সেই কমিটিতে সিংহভাগ সিনিয়রদের দাপট, সেই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে মদন মিত্র সিনিয়র নেতা, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মদন দা, এই কমিটি কারা কারা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন, কি বক্তব্য আপনার? আমি একটা কথা বলে দিই, এই কমিটিতে আমি আসতে পারিনি বলে আমি যেখানে হাউ করে কাঁদছি বা আমায় ক্যান্ডি দাও বা আমায় লজেন্স দাও এরকম কোনো ব্যাপার নয়, বা চুইংগাম দাও। আমি বলছি আমার থেকে জুনিয়র যারা তারা এসেছে, আমার থেকে সিনিয়র যারা তারা এসেছে, আমার থেকে সমবয়সী যারা তারা এসেছে, একসঙ্গে কাজ করছি আমরা যারা তারা এসেছে, সবাই এসছে। একটা প্রশ্ন আসতে পারে যে আমি একবার কাস্টাডিতে গিয়েছিলাম, তো সেই কাস্টাডিতে গিয়েছিলাম তোমার 16 বছর আগে। 16 বছর ভাগে তারা রেস্ট থাকে না, এর মধ্যে দুমদাম কত লোক, নারদা সারদা কত লোক দুমদাম অ্যারেস্ট হচ্ছে সকালে বিকেলে, ও তারপরের দিন মন্ত্রী থাকছে, সবই থাকছে। আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখনও কোনো গণরোষ, ঢিল মারা, জুতো মারা এসব আমি দেখিনি, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় অসুবিধা হলো, তাদেরকে দল করছে। সেখানে কোথাও একটা পেলে আর কি বয়স হয়ে গেছে, আর তো খেলে নেচে 2 দিন বই তো নয়, আর তো 2 বছর, 2 বছর বাদে সবই ওই লিখিত নিয়মে পড়ে যাবো যে আর প্রবীণের দলে পড়ে গেলাম আর খেলতে পারবো না। সেইটাই তোমার সঙ্গে আমি মজা করে বলছিলাম যে এখনো বল পায়ে দিলে 2-4টে লাথি মারতে পারি, খেললে এখনো খেলা যায়, এটাই আর এরপর তখন যে আমায় খেলতে দিল তখন দেখা গেল মমতা খেলায় নেই, তাহলে আর খেলবো না। মমতা ব্যানার্জি খেলায় না থাকলে আমি খেলবো না, আমি ততক্ষণই খেলবো যতক্ষণ মমতা ব্যানার্জি খেলবেন। সবার কপাল থাকে না, তুমি যাবে বঙ্গে, কপাল যাবে সঙ্গে। তা আমার কপালটা গোপালের মতো নয় আর কি। আপনার কি পারফরমেন্সের অভাব আছে বা আনুগত্যের অভাব আছে? সেসব তো আমি বুঝতে পারবো, আমার কোনো কিছুই নয়। আমার মনে হয় মমতা
ভাবছে, দিতে পারেনি, চাপ। আমি তো ভেবেছিলাম আমি হয়তো বোধ হয় অন্তত পার্টি অফিসটার বাগানটা কাটার বাগানে একটা পার্টি কর্মীর দায়িত্ব পাবো, পেলাম বোধ হয়। যে একদল ভালো কর্মী বাঁচা হলো 20 জন, তার মধ্যে মদন মিত্র একজন, তো সেটাও তো পেলাম না আমি। কই আমার তো কোনো এ নেই। মাঝে মাঝে একটা দুটো পদ পায়ে পড়লে ভালো লাগে, খেলার মাঠের লোক তো।